তো ছাত্রছাত্রীরা, তোমাদের এই চ্যানেল বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের সমাস। দেখো, তোমাদের সমাস থেকে ব্যাকরণের একটি সাজেশন নিয়ে এসেছি। এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ উত্তর সহ তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা যদি এই সমাসের এমসিকিউ এসিকিউগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষায় এখান থেকে 100% কমন পাবে। সমাস থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু লিখে আসতে পারবে। তাহলে বাংলা ব্যাকরণের সাজেশনের জন্য সমাসের কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে তা আজকে তোমাদের এই ভিডিও থেকে দেখে নাও। তা বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দিয়ে সবসময় পাশে থাকো। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। তাহলে তোমরা আজকে এখান থেকে পেয়ে যাচ্ছ বাংলা ব্যাকরণের সমস্ত প্রশ্নের উত্তরগুলো। সমাস থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, প্রথম প্রশ্ন, সমাস কাকে বলে? না, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত করাকে বলা হয় সমাস। তারপরে ব্যাসবাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্য পাওয়া যায় বা বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তাহলে ব্যাস বাক্য যেমন মনে করো ভাই ও বোন, তাহলে এটা ভাই ও বোনকে থেকে আমরা কি পাচ্ছি? ভাই বোন। সপ্ত ঋষির সমাহার আমরা কি পাচ্ছি? সপ্ত ঋষি। তাহলে এখানে ভাই বোন ও সপ্ত ঋষি এরা হচ্ছে সমাসবদ্ধ পদ, এবং ভাই ও বোন সপ্ত ঋষির সমাহার এরা হচ্ছে ব্যাস বাক্য। তাহলে এই ব্যাস বাক্য থেকে আমরা যে পদটা পাচ্ছি সেটা হচ্ছে সমাসবদ্ধ পদ। ব্যাস বাক্য থেকে যে পদটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে সমাসবদ্ধ পদ। তারপরে দেখে নাও নিত্য সমাস কাকে বলে? না, যে সমাসে প্রথাগত নিয়মে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে হলে অন্য পদের প্রয়োজন পড়ে, তাকে বলা হয় নিত্য সমাস। যেমন অন্নগ্রাম বা অন্য জন্ম, জন্মান্তর, গ্রামান্তর, অন্নগ্রাম, গ্রামান্তর, তা এগুলো বলা হয় নিত্য সমাস। অর্থাৎ যে সমাস করতে গেলে কোনো রকম নিয়ম পালন করতে হয় না, তৃতীয় কোনো পদের প্রয়োজন পড়ে, তাদেরকে বলা হয় নিত্য সমাস। তারপরে দেখো অলুক সমাস কাকে বলে? না, যে সমাসে সমাস নিষ্পন্ন হবার পরেও পূর্বপদের বিভক্তি আগের মতোই থেকে যায়, অর্থাৎ লোপ পায় না। এখানে লোভ আছে, লোপ পায় না হবে, লোপ পায় না, তাকে অলুক সমাস বা অলপ সমাস বলে। যেমন মামার বাড়ি, মামার বাড়ি, মামা বাড়ি, আমরা কিন্তু বলি মামা বাড়ি, কিন্তু ব্যাসবাক্য কী হবে? মামার বাড়ি। তাহলে মামার বাড়ি থেকে এসছে মামা বাড়ি। বহুব্রীহি সমাস কাকে বলে? না, যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থের প্রাধান্য না পেয়ে অন্য কোনো তৃতীয় পদের অর্থের প্রাধান্য পায়, তাকে বলা হয় বহুব্রীহি সমাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন বিনা পানিতে যার, বিনা পানি, তা বিনা পানি বলতে আমরা কি বুঝি? মা সরস্বতীকে। তাই এখানে তৃতীয় কাউকে বোঝাচ্ছে, মা সরস্বতীকে বোঝাচ্ছে। বিনা পানি বললেই আমরা কিন্তু বুঝে যাচ্ছি মা সরস্বতী, তাই বিনা পানি কথাটা কিন্তু একটি বহুব্রীহি সমাস। তারপর দেখো যে প্রশ্নটা রয়েছে, একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে? না, যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির মধ্যে একটিমাত্র পদ থাকে, অন্য পদগুলি নিবৃত্ত হয়, তাকে একশেষ দ্বন্দ্ব বলে। যেমন তুমি, সে ও আমি, এই এতজন পদকে একটা পদে আমরা করে ফেলছি, সেটা হচ্ছে আমরা। আমরা বলতে তুমি, সে ও আমি সবাইকে মিলিয়ে আমরা বলছি আমরা। তারপরে উপপদ তৎপুরুষ, না, যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ বলে। যেমন ইন্দ্রকে জয় করেছেন যে ইন্দ্রজিৎ। তারপরে দেখো যে প্রশ্নটা পড়বে, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? না, যে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়, তাকে বলা হয় বসে আঁকো প্রতিযোগিতা। তারপরে তোমরা যেটা পড়বে সন্ধি সমাসের পার্থক্য। না, সন্ধি সমাসের পার্থক্য এখানে দেখিয়ে দিয়েছি তিনটি পার্থক্য। তোমাদের যদি বলে যে সন্ধি সমাসের দুটি পার্থক্য লিখবে, তাহলে এখান থেকে দুটি লিখবে, অথবা তোমাদের যদি বলে সন্ধি সমাসের পার্থক্য লেখো, তাহলে তিনটে পার্থক্যই লিখতে হবে। না, সন্ধিতে ধ্বনি বা বর্ণের মিলন ঘটে, সমাসে দুই বা ততোধিক পদের মিলন ঘটে। সন্ধিতে মিলন উচ্চারণ ভিত্তিক আর সমাসে মিলনের অর্থ ভিত্তিক। সন্ধিতে বিভক্তি লোপ পায় না, সমাসে অলোপ সমাস ছাড়া বাকি সব সমাসেই কিন্তু বিভক্তি লোপ পায়।
তারপরে যেটা পড়বে, উপমান ও উপমিত কর্মধারয় সমাসের পার্থক্যগুলি কি কি? না উপমান কর্মধারয় সমাসে পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষণ, আর উপমিত কর্মধারায় সমাসে পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য হয়। উপমান কর্মধারয় সমাসে উপমানই প্রধান এবং উপমিত কর্মধারয় সমাসে উপমেয় প্রধান। উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে, উপমিত কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না। তারপরে দেখো, এই সমাসের যে সমস্ত এমসিকিউগুলো রয়েছে, সমাস শব্দটির প্রকৃতি প্রত্যয় হলো সম, অস যোগ ও অ। প্রথমটি উপসর্গ, দ্বিতীয়টি ধাতু, তৃতীয়টি হলো প্রত্যয়। তা প্রথমটি সম অর্থাৎ উপসর্গ, দ্বিতীয়টি অস মানে ধাতু, আর তৃতীয়টি অ একটি প্রত্যয়। সমাস কথার অর্থ কি টেস্ট পেপারে দেখতে পাবে, অনেক জায়গায় আছে এটি। না, সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ। সমাসের প্রাধান্য পায় অর্থ, সমাসের মূল অর্থ একাধিক পদের একটি পদে পরিণত লাভ বা একাধিক পদীকরণ হয়। ব্যাসবাক্যের ব্যাস কথার অর্থ বিস্তার। তারপরে দেখো, ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব কথাটির অর্থ হলো মিলন। তৎপুরুষ সমাসের তৎপুরুষ কথাটির সাধারণ অর্থ হলো সেই পুরুষ বা পরম পুরুষ। উপপদ কথার অর্থ হলো সমীপবর্তী পদ। বহুব্রীহি সমাসের বহুব্রীহি কথার অর্থ কি? প্রচুর ধানের মালিক বা ধনী ব্যক্তি। পরপদের অর্থ প্রাধান্য পায় দ্বিগু তৎপুরুষ কর্মধারয় সমাসে। শর্ট প্রশ্নে আসতে পারে, না কোন কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়? না দ্বিগু তৎপুরুষ কর্মধারয় সমাস। পূর্বপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে? অব্যয়ীভাব সমাসে। অন্য পদের অর্থের প্রাধান্য পায় বহুব্রীহি সমাসে। তোমরা জানো যে বহুব্রীহি সমাসে তৃতীয় কোনো কিছুকে বোঝায়, প্রথম পদ এবং দ্বিতীয় পদকে না বুঝিয়ে তৃতীয় কোনো পদকে বোঝায়, তাই অন্য পদের অর্থের প্রাধান্য পায় বহুব্রীহি সমাস। উভয় পদ অর্থাৎ পূর্বপদ পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে। উভয় পদই কিন্তু প্রাধান্য পাবে দ্বন্দ্ব সমাসে একমাত্র। যেমন ভাই ও বোন, ভাই বোন, পূর্বপদ এবং পরপদ উভয় প্রাধান্য পাচ্ছে। তারপরে পূর্বপদ ও পরপদ বাদ দিয়ে অন্য কোনো পদ অর্থাৎ নতুন পদের অর্থের প্রাধান্য পেলে তাকে বলা হয় বহুব্রীহি সমাস। সমসমান পদের শেষ পদটিকে বলা হয় পরপদ বা উত্তরপদ। সমসমান পদের প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ। উপমান ও উপমেয় মধ্যে অভেদ কল্পিত হয় যে সমাসে তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। যেমন মন, রূপ, মাঝি, মন মাঝি। তাহলে মন, রূপ, মাঝখানে রূপ কথাটা থাকলেই সেটা রূপক কর্মধারায় সমাস হয়। উপমিত কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে উপমেয়। যে সমাসে সমসমান পদ দুটির উভয় পদই বিশেষ্য এবং পরপদ অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় কর্মধারয় সমাস। পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাস, সেটি হলো তৎপুরুষ সমাস। উপনগরী সমাস গড়ে উঠেছে নিকট অর্থে, অর্থাৎ উপ দিয়ে বোঝালে নিকট অর্থে বোঝায়। পূর্বপদ সংখ্যাবাচক হলে দ্বিগু সমাস হয়, অর্থাৎ দ্বিগু সমাসে সবসময় পূর্বপদ সংখ্যাবাচক হবে, মানে পঞ্চবটি সমাহার দ্বিগু সমাস। তাহলে পঞ্চবটি, পঞ্চ কথাটা কিন্তু সংখ্যাবাচক, তার জন্য এটা দ্বিগু সমাস। প্রথাগত ব্যাসবাক্য হয় না নিত্য সমাসে, অর্থাৎ নিয়ম না মেনে যে সমাসে ব্যাসবাক্য হয় সেটি হচ্ছে নিত্য সমাস। পূর্বপদে বিভক্তি চিহ্ন লোপ পায় না, সেটি হচ্ছে অলোপ সমাসে। তারপরে দেখো, উপমান কর্মধারয় সমাসের অনুপস্থিত থাকে উপমেয়। একাধিক সমাসবদ্ধ পদের সংযোগে গঠিত হয় বাক্যাশ্রয়ী সমাস। তাহলে এখানে যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের বলে দিলাম এগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়ে নাও, কেননা এগুলো কিন্তু এমসিকিউ এসিকিউ আকারে তোমরা কিন্তু মাধ্যমিকে অবশ্যই 2024-এ পাবে। তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু সমাজ থেকে যদি প্রশ্ন কোনো কিছু আটকে যায় তাহলে কিন্তু তারা এইগুলোর থেকে পড়ে নিতে পারো। তা তোমরা কিন্তু এখান থেকে 100% কমন পাবে, তা এগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমাদের কিন্তু এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে করে দেওয়া হয়েছে, তাই তোমরা এগুলো বারে বারে বাড়িতে পড়ো, তোমরা 100% এখান থেকে কমন পাবে। তারপরে দেখো, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করে যদি তোমাদের আসে তাহলে কিন্তু আমি এখানে প্রচুর সমাস করে দিয়েছি, যে সমাসগুলো সাধারণত টেস্ট পেপারে তোমাদের থেকে থাকে। তা এইগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নাও, বা পিডিএফটি একটি ফ্রি পিডিএফ তোমাদের সঙ্গে দিয়ে দিচ্ছি, সেইগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেগুলো ডাউনলোড করে নাও, তাহলে কিন্তু তোমরা এখান থেকেই প্রত্যেকটা পেয়ে যাবে। এইভাবেই কিন্তু হুবহু তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তা পিডিএফের পাসওয়ার্ডটা তোমরা লিখবে সমাস, পিডিএফের
পাসওয়ার্ডটাও কিন্তু সমাস হবে। তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো, বাড়িতে বসে এখান থেকে পড়ে নাও, কিন্তু প্রত্যেকটা সমাস কিন্তু এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা 100% এখান থেকে কিন্তু কমন পাবে। তাই যে সমস্ত ছাত্রছাত্রী 2024 মাধ্যমিক দিতে যাচ্ছ, সমাস নিয়ে তাদের যদি কোনো রকম অসুবিধা থাকে, তাহলে তারা যদি এই পিডিএফটি ডাউনলোড করে বাড়িতে ভালো করে মুখস্থ করে রাখে, তাহলে কিন্তু তাদের সমাজ থেকে আর কোনো রকম সমস্যা থাকবে না। তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রেখো এবং সবসময় পাশে থাকো। তাহলে এরকম ধরনের কোনো ভিডিও আমি আপলোড করলেই তোমাদের মোবাইলের নোটিফিকেশনটি পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।